আজকে সকালটা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য একটু অন্যরকমই হওয়ার কথা। আজকে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো অনুশীলনে নামবেন, আর খানিকক্ষণের ভেতরে বা এতক্ষণ হয়তো নেমে গেছেন হামজা চৌধুরী। এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা উৎসবের ব্যাপার। এবং দেখেন, এই পুরো ব্যাপারটা ঘটাইছে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা। এই জিনিসটা অস্বীকার করার কোনো উপায় নাই। তারা ফেসবুকে এটা নিয়ে গ্রুপ খুলে নানা রকম যোগাযোগ করছে, অমুক করছে, তমুক করছে। আমাদের একজন সাংবাদিক, পরে ফুটবল কোচ, ও এখানে অংশ নিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের তরুণরা অনেকটা সোশ্যাল মিডিয়ায় বিপ্লবটা ঘটায় ফেলছে, যে হামজা চৌধুরীরে ব্রিটেন থেকে বাংলাদেশে নিয়ে আসছে। ফলে আজকের দিনটা তাদের অন্তত উৎসবেই কাটার কথা ছিল। সকাল থেকে তাদের ব্যস্ত থাকার কথা ছিল অনুশীলনের পাশে, যেখানে হামজা চৌধুরী অনুশীলন করবে ওখানে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু খুবই দুঃখজনকভাবে এখনো পর্যন্ত আমাদের এই বাচ্চাদের, এই তরুণদের একটা বড় অংশ বাফুফের সামনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে বিক্ষোভ করতেছে। হামজা চৌধুরীকে নিয়ে ব্যস্ত থাকার কথা যে তরুণদের, তারা আজকে সেই ব্যস্ততা ভুলে বাফুফের সামনে বিক্ষোভ করতেছে আরেকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমুদুলের জন্য। ফাহমুদুলকে কেন তাদের ভাষায় অন্যায়ভাবে সৌদি আরবে ট্রেনিং ক্যাম্প থেকে সরাসরি ইতালিতে ফেরত পাঠানো হলো, এই ব্যাপারটা নিয়ে। এবং তাদের এটা নিয়ে তীব্র অভিযোগ। এটা শুধু বাফুফের সামনে তারা সারা রাত জেগে বিক্ষোভ করছে তা না, তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে অনেকগুলো গ্রুপে, অনেকগুলো ব্যক্তিগত আইডিতে তারা ব্যাখ্যা দিচ্ছে যে কেন তারা এটা করতেছে, তারা এখানে কি অন্যায় দেখতেছে। তাদের পরিষ্কার দাবি যে এটা একটা সিন্ডিকেটের কারণে ফাহমুদুল প্র্যাকটিসে দুর্দান্ত করার পরেও তাকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে। এই দাবি যদি সত্যি হয়, তাহলে এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার। ইতিমধ্যে এই ব্যাপারটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। সকালেই জানতে পারলাম যে আমাদের ক্রীড়া উপদেষ্টা এটা নিয়ে বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে বসবেন। সেখানে কি সিদ্ধান্ত আসবে আমরা পরে জানতে পারবো। তার আগে আমি একটু কি জানতে পারলাম যে আসলে ফাহমুদুলের সঙ্গে কি হচ্ছে, কেন এই ব্যাপারটা ঘটলো, সেই ব্যাপারটা একটু আপনাদের বলি। শুরুতে একটা গল্প বলি। আপনারা কিলিয়ান এমবাপ্পেকে চেনেন, এখন সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্টিভ ফুটবল স্টার। আমি মেসি রোনালদোর কথা মাথায় রেখেও বলতেছি, তারা যেহেতু ইউরোপের বাইরে চলে গেছে, অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তাহলে যারা অ্যাক্টিভ আছে ইউরোপে তার ভিতরে সবচেয়ে বড় ফুটবল স্টার। এমবাপ্পের জীবনে একটা ট্রাজেডি আছে। এটাকে ট্রাজেডি বলবেন না আশীর্বাদ বলবেন, এটা আপনার ব্যাপার। এমবাপ্পে যখন ছোট্ট পিচ্চি, ও তো ক্যামেরুনের বংশোদ্ভূত, ওর কিন্তু একই সঙ্গে ক্যামেরুনের পাসপোর্ট আছে, ফ্রান্সের পাসপোর্ট আছে। ও আফ্রিকার বংশোদ্ভূত। ওর বাবা মা ওকে নিয়ে গেছিল ক্যামেরুন ফুটবল দলে ট্রায়াল দেওয়ানোর জন্য। সেখানে যথারীতি এমবাপ্পে একদম মুগ্ধ করে ফেলছিল ওখানকার লোকজনরে। যারা ট্রায়ালে ছিলেন সবাই মুগ্ধ হয়েছিল, এবং এমবাপ্পেকে দলে ডাকা হবে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এরপরে একটা ট্র্যাজেডি ঘটলো। সেটা হচ্ছে ক্যামেরুনের এক দুজন কর্মকর্তা এমবাপ্পের বাবাকে ফোন করে বললেন যে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিতে হবে। এখন এটা ঘুষ হিসাবে চাইছেন তারা, না কি হিসাবে চাইছেন তারা জানেন। এটা না দিলে তাকে দলে নেওয়া হবে না। ওরা খুবই মন খারাপ করে একেবারে বিধ্বস্ত অবস্থায় ওরা আবার ফ্রান্সে ফিরে আসছেন। ফ্রান্সে ফিরে এসে সে ফ্রান্সের প্রসেসে ঢুকে গেছে। এদিকে এই ঘটনা ক্যামেরুনে জানাজানি হলো। জানাজানি হওয়ার পর ক্যামেরুনের কর্মকর্তারা আবার ফোন দিয়ে সরি টরি বললেন যে তাড়াতাড়ি আপনারা আসেন, ন্যাশনাল টিমে খেলাবো। ততক্ষণে ওদের মন ভেঙে গেছে। এমবাপ্পের বাবা মা, এমবাপ্পের নিজের, ওদের মন ভেঙে গেছে। ওরা বলছে না, আমরা ক্যামেরুনে ফিরবো না। যেখানে শুরুটা এরকম হলো, এরপরে তো আরো খারাপ কিছু হইতে পারে। আমরা এখানে, ও পারলে কোনো ন্যাশনাল টিমে খেলবে, না পারলে না। শেষ পর্যন্ত এমবাপ্পে কোথায় চান্স পাইছে আপনারা জানেন। পিচি এমবাপ্পে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতছে, আর একটা বিশ্বকাপ জেতার প্রায় দ্বার মুহূর্তে চলে গেছিল। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে মেসির স্বপ্ন ভঙ্গ করে দিচ্ছিল প্রায়। ফ্রান্সের হয়ে সে একদম দেবতা তুল্য হয়ে গেছে। এই কাজটা কেন ঘটলো? ঘটলো হচ্ছে ক্যামেরুনের কর্মকর্তাদের হঠকারিতার কারণে। সামান্য কিছু টাকার কারণে তারা এমবাপ্পের মতো স্টারকে বিসর্জন দিলেন। যদিও এতে ইন্টারন্যাশনাল ফুটবলের উপকারই হচ্ছে, কারণ ফ্রান্সে খেলছে বলেই না আমরা এমবাপ্পের পুরোটা উপভোগ করতে পারতেছি। ক্যামেরুন তো আসলে ওই দাপটটা দেখাতে পারতো না। এখন এমবাপ্পের ঝুলিতে একটা বিশ্বকাপ রানার আপ এটা থাকতো না। আমি বলতেছি না ফাহমুদুলকে নিয়ে এই কাজটা হয়েছে, কিন্তু এই কাজের কিন্তু সম্ভাবনা আছে। এবং যে ছেলে পেলেগুলো এইসব লিখতেছে ফেসবুকে, এরা না বাংলাদেশের ফুটবল খুব কিনলি ফলো করে।
আমরা ভাবি এরা শুধু ফেসবুক ওরিয়েন্টেড, কিন্তু আমি নিশ্চিত করে বলতেছি এরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচ দেখে, দল বেঁধে গিয়ে দেখে। অনেকগুলো গ্রুপ আছে, তার ভিতরে একটা গ্রুপ তো বেশ শক্তিশালী, আল্ট্রাস নামে একটা গ্রুপ আছে, ওরা যে কোনো জায়গায় চলে যায়। এমনকি হামজা যখন আসছে ওরা হবিগঞ্জে চলে গেছে। ওরা প্রত্যেকটা ম্যাচ দেখে, প্রত্যেকটা খেলোয়াড়ের ব্যাপারে খোঁজ খবর রাখে, একদম নোট রাখে কোন খেলোয়াড় কি করতেছে, ডিফেন্সে সে কেমন ক্লিয়ার করলো। মানে আমাদের তো কোনো ন্যাশনাল ডাটা সেন্টার নাই ফুটবলের, ফলে ওরা নিজেরা একটা ডাটা সেন্টারের মতো বানায়। মানে প্রত্যেকটা খেলোয়াড় সম্পর্কে ওদের পরিষ্কার ধারণা আছে। এই ফেসবুকে আমাদের যে ছেলেপেলেদের দেখেন এগুলো নিয়ে কথা বলতে, ওদের দাবি যে ফাহমুদুলের সঙ্গে অনেকটা এরকম একটা ঘটনা ঘটছে। এখন আমরা যারা, আমি আপনি, যদি আপনি ওদের কেউ না হন, তাহলে আসলে আমাদের একটু বুঝতে হবে যে ফাহমুদুল কে। ফাহমুদুল হামজার মতো এত বড় তারকা না, এখনো হয় নাই। একবারে বাচ্চা ছেলে, মাত্র 18 বছর বয়স। ও হচ্ছে ইতালিয়ান সিরি ডিতে খেলে। এখন ইতালিয়ান সিরি ডি শুনলে আপনার মনে হতে পারে যে এটা অনেক পেছনের একটা দল। আমি বারবার বলি যে সিরি এ বা ইংলিশ প্রিমিয়ার লিগ, এই যে টপ ডিভিশন লিগগুলো না, এগুলোর সঙ্গে আমরা ভাবে লাভ নাই। হামজাকে লাকিলি আমরা পেয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে লেভেল, বাংলাদেশের ফুটবল যে লেভেলে, তাতে আমরা পাইতে পারি আসলে এরকম ইউরোপের বিভিন্ন টপ দেশের চতুর্থ বা পঞ্চম স্তরের খেলোয়াড়দের, এবং তারা বাংলাদেশের তুলনায় অনেক ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে খেলোয়াড়রা, তাদের তুলনায় তারা ভালো। আমি আর বাংলাদেশের খেলোয়াড়দের ছোট করতেছি না, কিন্তু রিয়েলিটি, কারণ ওরা ওইরকম সুযোগ সুবিধার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে। সিরি ডির যে ক্লাবটায় এই ফাহমিদুল খেলে, ওই ক্লাবটা নিয়ে আমি সার্চ করতেছিলাম। ওদের নিজেদের স্টেডিয়াম আছে, নিজেদের একাডেমি আছে, ট্রেনিং সেন্টার আছে, হাই ফ্যাসিলিটি ট্রেনিং সেন্টার, রীতিমতো হাই ফ্যাসিলিটি ট্রেনিং সেন্টার। এর সঙ্গে ওদের দারুণ সোর্সিং আছে, পাইপলাইন আছে। ফলে ওই ফাহমিদুল যে সুযোগ সুবিধা এবং যে সম্ভাবনার মধ্যে দিয়ে বড় হয়ে উঠছে, ওইটা আমাদের বাচ্চারা পায় না। ফাহমিদুলকে এই জন্য আমাদের ন্যাশনাল টিমের কোচই কিন্তু পছন্দ করে নিয়ে আসছেন, যে এই ছেলেটাকে আমার দরকার। ওকে ফাইন। এবার ফাহমিদুলকে আমরা দেখলাম যে সে হচ্ছে সৌদি আরবে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিল। এই যে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা ইন্ডিয়ার বিপক্ষে, এটাকে সামনে রেখে ক্যাম্প হলো, ক্যাম্পে যোগ দিল। ক্যাম্পের কিছু ক্লিপস আমরা ভেসে বেড়াতে দেখলাম, এটা হয়তো বাফু ফেরি কেউ আপ করছেন ফেসবুকে, আমরা এগুলো দেখলাম। ক্যাম্পের সর্বশেষ যে প্রস্তুতি ম্যাচটা হলো নিজেদের মধ্যে, ওখানে ফাহমিদুল হ্যাট্রিক করছে। তার চেয়েও বড় কথা, এইসব প্রস্তুতি ম্যাচের হ্যাট্রিক হয়তো অত গুরুত্ব বহন করে না, তার চেয়েও বড় কথা তার যে স্কিল সেট আমরা দেখলাম ছোট ছোট ক্লিপে, এটা বিস্ময়কর। এটা বিস্ময়কর। আমি মানে একদম বুক থেকে বলি, আমি বাংলাদেশের ফুটবল সিরিয়াসলি ফলো করি না, কিন্তু একেবারে না দেখা তো না, অন্ধ তো না। বা চোখের সামনে যখন খেলা হয় আমি তো দেখি যে বাংলাদেশ ফুটবল টিমের হয়ে কারা খেলে। তাদের সবার প্রতি তীব্র সম্মান রেখে বলতেছে, এই ধরনের ড্রিবলিং, মানে ও ড্রিবলিং স্কিলগুলো আপ করা হয়েছে, এই ধরনের ড্রিবলিং আমি বাংলাদেশে কখনো দেখি নাই। মানে ওকে আটকানোর জন্য 3-4টা ডিফেন্ডার নানাভাবে চেষ্টা করতেছে, বলটা তার পায়ে রীতিমতো আঠার মতো আটকে আছে, সে ওই বল নিয়ে সবাইকে টপকায় যাচ্ছে। এই স্কিল আলাদা একটা কথা বলে, আলাদা একটা সিগন্যাল দেয় যে একে আমাদের দরকার। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম যে যেদিন সৌদি আরব থেকে দল প্রস্তুতি শেষ করে বাংলাদেশে আসলো, সেদিনই জানা গেল যে ফাহমিদুলকে বলা হয়েছে তুমি ইতালি চলে যাও। খুব বিস্ময়কর ব্যাপার না? প্রথমে ম্যানেজার আমির খান জানালেন যে ওকে লেফট ব্যাক, লেফট উইং নানা জায়গায় ট্রাই করছে কোচ, কিন্তু সন্তোষজনক মনে হয় নাই। ওকে নিয়ে কোচের আলাদা পরিকল্পনা আছে। পরে কোচও প্রায় একই ধরনের কথা বলছেন। অনেকে আবার এখানে বয়সের একটা আওয়াজ দিচ্ছে, যেহেতু বাচ্চা ও আরো শিখবে, আরো বড় হবে। সেখানে আবার লোকজন বলতেছে যে ইয়ামাল যদি হচ্ছে ছোট হয়ে বিশ্বজয় করার অবস্থায় চলে যায়, তাহলে ও আর কিসের বাচ্চা। এগুলো কোনো যুক্তি না, এগুলো ফালতু কথা। ওর যে স্কিল, তাতে আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট টিমের সঙ্গে থাকতে পারতো। যদি আপনার মনে হয় যে আপনার প্ল্যান এতে সে যাবে না, তাহলে ওকে আপনি মাঠে নামায়েন না। কিন্তু আপনি তো 11 জন নিয়ে খেলতে যাবেন না, আপনার তো বিকল্প থাকবে। আপাতত ওকে বেঞ্চে রাখেন, ওকে ফিল্ডটা দেন যে তোমাকে বাংলাদেশ ন্যাশনাল টিম চায়। এবার হয়তো 11-এ নামতে পারলে না, নেক্সট টুর্নামেন্টে নামবে। এই ফিল্ডের জন্য হলেও তাকে রাখা দরকার ছিল। সেক্ষেত্রে এই কাজটা কেন আমাদের কোচ করলেন, এটা নিয়ে ব্যাপক একটা উত্তাপ ছড়াচ্ছে। এক হচ্ছে যারা ফাহমিদুলকে আগে থেকে চেনে, এখানে কিন্তু কতগুলো মজার ব্যাপার আছে। আমাদের ইতালিয়ান প্রবাসী যে তরুণরা আছে, তারাও কিন্তু ফেসবুকে আমাদের এই তরুণদের সঙ্গে কানেক্টেড। তারাও ওখান থেকে নানা রকম ফিডব্যাক দিচ্ছে, তারা শুরু থেকে জানাচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের ফেসবুকের এই ছেলেপেলেরা জানে কোত্থেকে? জানে হচ্ছে প্রবাসীরা নানা রকম ক্লিপ পাঠায় আমাদের এই ফেসবুকের গ্রুপগুলোতে।
যে দেখেন এই ছেলেটা কত ভালো। তো প্রবাসীরা আমি দেখলাম জানাচ্ছে যে ফাহমিদুল অবশ্যই ন্যাশনাল টিমে খেলার মতো যোগ্য, তাকেই ফেরত পাঠানোর মধ্যে একটা কিন্তু আছে। সে কিন্তুটা কি সেটা আমার পক্ষে বলা খুব কঠিন। আমি রিপোর্টিংয়েই নাই প্রায় 3-4 বছর। ফুটবল রিপোর্টিং সর্বশেষ করছি বোধহয় 10 বছরের বেশি আগে। ফলে আমার পক্ষে স্ট্রেট হয়ে কোনো রায় দেওয়া, কোনো জাজমেন্টাল কথা বলা খুব কঠিন। আমি শুধু আপনাদের বলতে পারি যে আমাদের এই তরুণরা কি মনে করতেছে। তরুণদের অনেকগুলো লেখা পড়ে আমি যেটা দেখলাম, তারা অনেকগুলো দাবি করছে এখানে। তাদের প্রথম দাবি হচ্ছে যে এই পুরো ব্যাপারটা ঘটছে সিন্ডিকেটের কারণে। সেটার জন্য তারা প্রমাণ হিসাবে বলছে যে এবার যখন প্রাথমিক দল করা হয়, প্রাথমিক দলেই খুব গুরুত্বপূর্ণ 4জন খেলোয়াড় এবার বিপিএল এ মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব ফর্মে ছিল, এরকম 4জন খেলোয়াড়কে নেওয়া হয় নাই। এই 4জন খেলোয়াড় বিভিন্ন দলের, আবাহনী, মোহামেডান, পুলিশ এসব দলের খেলোয়াড়। এরা পোটেনশিয়াল ছিল এবং এরা নাকি এখনকার দলে যে অবশ্যই সুযোগ পাওয়ার কথা। সেই 4জনের জায়গায় এমন 4জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট ক্লাবের 4জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে যাদের 3জনই পুরো সিজন খেলে নাই, বেঞ্চে বসেছিল। আর যে খেলছে সে নাকি এবার ওই নির্দিষ্ট ক্লাবটার সবচেয়ে খারাপ পারফর্মার। ফলে এটা হচ্ছে তাদের প্রথম অভিযোগ। এবং ক্লাবটার নাম বলি, সেটা হচ্ছে বসুন্ধরা কিংস। যে বসুন্ধরা কিংসের 4জন খেলোয়াড়কে ঢুকাতে গিয়ে যোগ্য 4টা ছেলেকে প্রাথমিক দল থেকেই বাদ দেওয়া হয়েছে। এরপর যখন দলটা ছোট করা হয়েছে তখনও যাদেরকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে এই বসুন্ধরার যে 4জন যাদেরকে এরা অযোগ্য বলতেছে তারা কেউ বাদ পড়ে। বাদ পড়ছে আবাহনীর একজন, মোহামেডানের একজন, যে দুজন এবার নাকি প্রিমিয়ার লিগে সবচেয়ে ভালো ডিফেন্সে খেলছে। এদের ক্লিয়ার করার রেট, এদের ডিফেন্সিভ ওয়ার্ক, এটা নাকি সবচেয়ে ভালো ছিল। দেখেন আমি নাকি নাকি শব্দগুলো বারবার বলতেছি, আমি তো দেখি নাই কিছু, কিন্তু এই তরুণরা একেবারে স্ট্যাটিস্টিক সামনে এনে বিভিন্ন জনের কোড দিয়ে বিভিন্ন খেলোয়াড়ের মতামত সহ এখানে এগুলো পোস্ট করতেছে। তারা বলতেছে যে এই যে সিন্ডিকেটের খেলা, এটা কয়েক বছর ধরে চলতেছে, যে একটা নির্দিষ্ট ক্লাবের হয়ে খেললে আপনি ন্যাশনাল টিমে যেতে পারবেন, না হলে আপনি যেতে পারবেন না। ঠিক একই কারণে যে পজিশনটায় ফাহমিদুল খেলতে পারে 11-এ, ওই পজিশনটায় ওই নির্দিষ্ট ক্লাবের 2টো খেলোয়াড় আছে। মানে আপনি যদি প্ল্যান বিতেও ফাহমিদুলকে রাখেন তাহলে ওই ক্লাবের একজন খেলোয়াড় ক্ষতিগ্রস্ত হয়, তাকে আপনার 11 থেকে বাদ দিয়ে দিতে হয়। মানে ফাহমিদুল বেঞ্চে থাকলেও ক্ষতি, সেই ক্ষতিটা যাতে না হয় এই জন্য ফাহমিদুলকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সোজা সাপটা আমাদের ভক্তদের দাবি। আমি জানি না এই দাবি সত্য কিনা। এই দাবি সত্য কিনা বের করা উচিত একটা তদন্ত কমিটি করে। কারণ এটা আসলে আপনি যদি ফুটবল ফেডারেশনকে জিজ্ঞেস করেন তারা বলবে যে না, এটা সত্যি না। ওই বসুন্ধরা ক্লাবকে জিজ্ঞেস করেন তারা বলবে না, সত্যি না। এটার সঙ্গে আমাদের খুব সিনিয়র এবং আমাদের খুবই প্রিয় একজন খেলোয়াড় মামুন ভাইয়ের নাম আসতেছে বারবার, হাসান আল মামুন। আমি নিশ্চিত যে হাসান আল মামুন কোনো অসততার সঙ্গে জড়ানোর মানুষ না, এটা আমি দাবি করতে চাই, এই বিশ্বাস করতে চাই। মামুন ভাইয়ের আমি দীর্ঘদিন মাঠে দেখছি, এই বিশ্বাস করতে চাই। সেক্ষেত্রে মামুন ভাইয়েরও উচিত চেয়ে এসে বলা যে আপনারা তদন্ত করেন, তদন্ত করে যদি আমাকে দোষী মনে করেন আমাকে শাস্তি দেন। এই ব্যাপারটা মামুন ভাই ক্লিয়ার হওয়া উচিত। যে ভাবমূর্তি নিয়ে দীর্ঘদিন তিনি ফুটবল খেলছেন সেই জায়গায় এই কালি যেন তার গায়ে না লাগে। আমি কিন্তু একই সঙ্গে তাদের দাবিও যেরকম শুনতেছি, ভক্তদের দাবি, একই সঙ্গে আমি চাই মামুন ভাই সহ যাদের নামে সব অভিযোগ উঠতেছে, বসুন্ধরা কিংস, দেখেন বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলকে অনেকটা আগায় দিছে, এটা তো মানতেই হবে। তারা যে সুন্দর একটা স্টেডিয়াম করছে, আজকে বিদেশের কোনো টিম আসলে ওখানে তারা আতিথ্য দেয়, এত সুন্দর ফ্যাসিলিটিস আমাদের কে দেয়। ফলে বসুন্ধরা কিংসের উচিত নিজেদের সুনামের স্বার্থে এই ব্যাপারটা একটা তদন্ত কমিটি করতে বা ফুফাকে আহ্বান জানানো। যদি শেষ পর্যন্ত প্রমাণ হয় আসলেই ফুটবলে এই ধরনের নোংরা সিন্ডিকেটের কারণে এই এমবাপ্পের পরিণতি মানতে হলো হামিদুলকে, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। আজকে 2025 সালে এসে যখন আমি অভিযোগগুলো শুনি এই ফুটবল ভক্তদের কাছ থেকে, যে তরুণদের উপরে আমার প্রবল বিশ্বাস, প্রবল আস্থা, আমি জানি যে ওরা এই সততার জন্য লড়াই করতেছে দীর্ঘদিন ধরে। ফলে ওরা যখন এই অভিযোগগুলো করে আমি একই সঙ্গে ভয়াবহ বিস্মিত হই, ভয়াবহ দুঃখিত হই। কারণ আমার ধারণা ছিল যে ফুটবল থেকে নোংরামিগুলো অন্তত বিদায় নিচ্ছে। মানে সেই সুলতান ভাইয়ের আমলে পাতানো খেলা হতো, এইসব সিন্ডিকেট বাজি ছিল। আমি ভাবছিলাম যে ওই যুগটা অন্তত অতীত হয়েছে। ঠিক আছে, সালাউদ্দিন ভাই জাতীয় দলের কোনো উন্নতি করতে পারে না, বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে মানে প্রবাসী খেলোয়াড়দের ক্ষেত্রে সালাউদ্দিন ভাইয়ের খুব ইগনোরেন্স ছিল, এগুলো সব আমি বুঝি। কিন্তু নোংরামিটা এখনো টিকে থাকবে এটা আশা করতে পারি নাই। আমি ভাবছিলাম ফুটবল ওই জায়গা থেকে বেরোয় আসছে এবং স্টিল আমি সেটা ভাবতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে এই অভিযোগগুলো আসলে সত্যি না।
এই ব্যাপারটা পুরোটা আসলে আজকে ক্রীড়া উপদেষ্টা বসবেন বিএফএফ সভাপতির সঙ্গে। আমার ধারণা ওখানে একটা সমঝোতা হবে, ফাহমিদুলকে ডেকে পাঠানো হবে। এটা তো একটা আপাত সমাধান, এটা তো একটা সুপারফিশিয়াল সমাধান, যে উপরে আপনি একটা প্রলেপ দিয়ে দিলেন, কিন্তু নিচে যদি সত্যিই অন্ধকার থেকে যায়, এটা তো উপরের প্রলেপে যাবে না। এটা ক্রীড়া উপদেষ্টা একটা বৈঠকে সমাধান করতে পারবেন না। এটা কোনো মানুষের পক্ষেই এটা সম্ভব না একটা বৈঠকে সমাধান করা। ওনাকে যেটা করতে হবে, তাবিত আউয়াল সাহেব অত্যন্ত সদিচ্ছাপরায়ণ একজন ফুটবল সংগঠক। তাবিত আউয়াল এবং ক্রীড়া উপদেষ্টা দুজনকে সিদ্ধান্ত নিতে হবে যে আপাতত যা সিদ্ধান্ত নেন আমরা মেনে নেব। আমি তরুণদেরও বলবো যে ওনারা যদি বলেন যে এই মুহূর্তে ফাহমিদুলকে ফেরানো যাচ্ছে না, সেটাও যেন তারা মেনে নেন, মেনে নিয়ে হামজা এবং ন্যাশনাল টিমে কনসেন্ট্রেট করেন। কিন্তু অবশ্যই আমার ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের সভাপতির প্রতি দাবি থাকবে, আপনারা একটা তদন্ত কমিটি করেন। একটা তদন্ত কমিটি করে এই তরুণরা যেসব অভিযোগ তুলতেছে, অভিযোগগুলো কিন্তু ছোটখাটো না রে ভাই। আমি শুরুতে এমবাপ্পের গল্পটা এই কারণে শোনালাম যে অভিযোগগুলো জাতীয় ভাবমূর্তির ব্যাপার। আজ বাদে কাল ফাহমিদুল যখন আবার বাংলাদেশ দলে ডাক পাবে, হয়তো আসবে না বা আসতেও পারে, আমি জানি না। যদি না আসে, সে যখন একটু বড় কোনো স্টেজে যাবে, এই ফাহমিদুলের যে সম্ভাবনা আছে, ও হয়তো দুদিন পরে সিরিয়াতে চলে আসবে, সিরিয়ার কোনো বড় দলে চলে আসবে, কোনো একটা সাক্ষাৎকারে হয়তো বলবে যে বাংলাদেশে এইসব নোংরামির কারণে আমি বাংলাদেশের হয়ে খেলতে পারি না। কেমন লাগবে বলেন? গায়ে কতটা কালি লাগবে। তখন মনে হবে না ইচ্ছে মরে যাই, বিষ খেয়ে মরে যাই। সেই অবস্থাটা না হয়, আজকেই তদন্ত কমিটি করেন। আপনারা এখন যা সিদ্ধান্ত নেবেন আমরা আপনাদের পাশে আছি, কিন্তু অবশ্যই আপনারা একটা তদন্ত কমিটি করেন। আসলেই কি বসুন্ধরা কিংসকে নিয়ে এই ধরনের ঘটনা ঘটতেছে কিনা, আসলেই আমাদের টিমকে নিয়ে এই ধরনের ঘটনা ঘটতেছে কিনা। আমরা আমাদের ফুটবলের কাছ থেকে বড় কিছু চাই না। আমরা আমাদের পা মাটিতেই রাখতেছি। আমরা জানি আমরা ফুটবল বিশ্বকাপ জেতার দল না, অন্তত আগামী 10-20 বছরে এশিয়া কাপ জেতারও দল না। ফলে বড় কিছু আপনাদের কাছে চাই না। আমরা চাই বিনোদন, আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই ইন্টিগ্রিটি। এই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে, এই যেসব তরুণরা সারা রাত ধরে আজকে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করছে, এবং আমি ওদের একজনের কাছে জানতে পারলাম ওরা ভোরবেলায় ওখানেই সেহরি করছে, দেখেন বাচ্চারা কত কষ্ট করতেছে। কালকে সারাটা দিন গেছে ওদের হইচই করতে। হামজা বিমানবন্দরে আসছে, সেখানে গিয়ে বরণ করছে, এরপরে ইফতারি করছে রাস্তায়, ইফতারি করে সারা রাত ধরে ওখানে বিক্ষোভ দেখাইছে, ওখানে সেহরি করছে। এখন যখন কন্টেন্ট শুট করতেছে এখনও তারা ওখানে। এরপর আমি নিশ্চিত ওরা আবার প্র্যাকটিস দেখতে যাবে। মানে এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় হলেও স্বচ্ছতা আনাটা জরুরি। আর আজকের দিনটা বদলে গেছে। আপনারা যদি ভেবে থাকেন যে আগে যেটা হতো, অনেক আগে, যে টেবিলের তলে অনেক কিছু সমাধান করা হতো, রেফারি দিয়ে অনেক কিছু সমাধান করা হতো, সিন্ডিকেট দিয়ে অনেক কিছু সমাধান করা হতো, সেই সুযোগ আর খুব বেশি নাই। এখনকার ছেলে পেলে অন্যভাবে ভাবে। সেটা তো আপনার রাষ্ট্র দিকেও বোঝেন যে এরা অনেক কিছু বদলায় ফেলতে পারে, এরা অনেক কিছু বদলায় ফেলার যোগ্যতা রাখে। এরা ফেসবুকে পরস্পরের সঙ্গে আলাপ করে অনেক কিছু করে ফেলতে পারে। ফলে লুকানোর চেষ্টা করবেন না। যদি ভেতরে কিছু থাকে বলে দেন যে এই আছে ভেতরে, এটার আজকে থেকে আর থাকবে না। সবাইকে শুভেচ্ছা। ফাহমিদুল, আমি বিশ্বাস করি যে ফাহমিদুলের যে যোগ্যতা, সে খুব দ্রুত ন্যাশনাল টিমের হয়ে খেলবে। আমি এরকম তরুণদের আরো বেশি খেলতে দেখতে চাই। আরেকটা জিনিস শেষ বেলায় একটু বলি, আপনাদের ভয়টা কি বলেন তো? এই যে যারা এই ফাহমিদুল হামজাদের আটকানোর চেষ্টা করতেছেন, এগুলো নিয়ে নিন্দামন্দ করতেছেন, আপনাদের কিসের ভয়? আমি ধরে নিলাম যে কোনো একটা নির্দিষ্ট ফুটবলের জায়গা হারাবেন, এই তো। এটা একটা ভয় পাচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছেন? সারা পৃথিবীর সিনারিও এটা, যে প্রবাসী ফুটবলাররা এসে ন্যাশনাল টিমের হয়ে খেলবে। আমি আবারও বলি, গতকালকে কন্টেন্টে যেটা বলছি, চ্যালেঞ্জ করেন না। আপনি ওই জায়গায় আরো বেটার হন। যে ছেলেটার নাম আসছে, আমি নামটা বলতেছি না, কারণ ওর নাম সেক্ষেত্রে একটা কালিমার সঙ্গে যুক্ত হবে। আমি আপনাকে ইঙ্গিত করে বলতেছি যে আপনি নিজেকে আরো যোগ্য করেন। ফাহমিদুলের ড্রিবলিং দেখে আমি মুগ্ধ হয়েছি, শত শত মানুষ মুগ্ধ হয়েছে। আপনি এমন ড্রিবলার হয়ে ওঠেন, নিজেকে ওই জায়গায় নিয়ে যান যে আপনার ড্রিবলিং দেখে মানুষ আরো মুগ্ধ হবে। তখন মানুষই বলবে কিসের ফাহমিদুল আসছে, ভালো কথা, বসো সাইড লাইনে, আমার অমুক আছে, ও আরো বেটার খেলোয়াড়। নিজেকে ওই জায়গায় নেন। কেন ভাই ব্যাকডোর দিয়ে দলে ঢুকতে হবে? নিজেরই তো লজ্জা লাগবে। আপনি নিজের কাছে নিজে মুখ দেখাইতে পারবেন, সবাই বুঝলো আপনি ভালো খেলোয়াড়। বাসায় তো আয়না আছে, আয়নার সামনে দাঁড়াইলে আপনার খারাপ লাগবে না? ফলে চ্যালেঞ্জ করেন, ফাহমিদুলকে চ্যালেঞ্জ করেন যে তুই আসলে আমাকে হটায় ঢুকতে হবে। এত সোজা না, আসলেই সুযোগ পাবি না। কিন্তু ব্যাকডোর দিয়ে এইগুলো সমাধানের কেউ চেষ্টা করেন না। কেউ ম্যানেজমেন্টে এটা বলেন না, স্যার ফাহমিদুলের সরায় দেন, নতুবা আমি তো দলে সুযোগ পাবো না। আজকে দেখেন বিপ্লব দা সহ সমস্ত সাবেক ফুটবলাররা বলতেছে যে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার হলো যে এই ছেলেটাকে এইভাবে পাঠায় দেওয়া।
এটা কি ফাহমিদুলের যারা প্রতিদ্বন্দ্বী ফুটবলার তাদের শুনতে ভালো লাগতেছে? আমার তো ভালো লাগতেছে না। ফলে আপনারা এই দাবিটা তোলেন যে ফাহমিদুলদের আসতে দেন, আসা আমাদের সঙ্গে কম্পিট করতে বলেন। যেদিন আপনারা জিতে ফাহমিদুলের জায়গাটা নিতে পারবেন, মানে ওকে ঢুকতে দেবেন না দলে, মানে যোগ্যতা দিয়ে, ব্যাকডোর দিয়ে না, যোগ্যতা দিয়ে আপনি যেদিন ওরে ঠেকাইতে পারবেন, সেদিন আপনার পাশে সবার আগে আমরা এসে দাঁড়াবো, এই তরুণরা এসে দাঁড়াবে। এই তো আমাদের সেই দিন চলে আসছে। আমি ওই দিনটার অপেক্ষা থাকি। সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।